ক্লাস 12 কেমিস্ট্রি নাকি খুব কঠিন, প্রচুর অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন, প্রচুর ফিজিক্যাল কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এত বড় বড় কনসেপ্ট, সত্যি মনে হয় খুব ডিফিকাল্ট। তোমাদের যদি এই রকম ধারণা থাকে যে ক্লাস 12 কেমিস্ট্রি সাবজেক্ট অনেকখানি জটিল, অনেকখানি ডিফিকাল্ট, তাহলে আমি তোমাদের বলবো একদম এই জিনিসটা মাথা থেকে আউট করে দাও। তার কারণ ক্লাস 12 কেমিস্ট্রি সাবজেক্ট হচ্ছে ক্লাস 11 তুলনায় অনেকখানি সহজ। শুধু তোমাকে একটু জিনিসগুলো বুঝতে হবে এবং তোমাকে প্র্যাকটিস করতে হবে, একটু সময় দিতে হবে, দেখবে খুব ইজি হয়ে যাবে। তাছাড়া তোমাদের সঙ্গে রয়েছে বংমিস্ট্রি ইউটিউব চ্যানেল, তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় এনকেডি স্যার। আমি তোমাদের পড়াবো ক্লাস 12 প্রত্যেকটা জিনিস, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, সব টপিক থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যাল, তার সঙ্গে সঙ্গে অর্গানিক কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ মেকানিজমগুলো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। দেখবে তোমাদের ক্লাস 12 কোনো প্রবলেম হবে না। আজকের এই ভিডিওতে তোমাদের সলিড স্টেট কেমিস্ট্রি বা পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারটা শুরু হবে। আজকে প্রথম ক্লাস, খুব বেসিক জিনিসগুলো আমরা কভার করব। তোমাদের বলবো তোমরা যখন ক্লাসটা দেখবে অ্যাট দ্য সেম টাইম নোট বানাবে। যে নোটটা তুমি এইখানে এই লেকচার দেখার পরে বানাবে, ওই নোটটা তোমরা রাখবে। পরে যখন তোমরা ফিউচারে নিট জেই এর মতো কম্পিটিটিভ এক্সাম দেবে কিংবা বোর্ডের এক্সামও যখন দেবে, তখন এগুলো তোমাদের রিভিশন করতে খুব হেল্প করবে। তাই মন দিয়ে ক্লাসগুলো করবে এবং অ্যাট দ্য সেম টাইম নোটগুলো বানাবে। নোট না বানালে কিন্তু তোমার পরে এই ভিডিওগুলো কোনো কাজে লাগবে না। আর একটা কথা, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তোমরাও এই ভিডিওগুলোকে ফলো করতে পারো। তার কারণ আমি বাংলায় পড়ালেও তার সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশ টার্মগুলো আমি উচ্চারণ করি, সেক্ষেত্রে তোমাদের অতটাও বুঝতে অসুবিধা হবে না। তাহলে ডিয়ার এনকেডিয়ান্স, শুরু করছি সলিড স্টেট কেমিস্ট্রির ফার্স্ট লেকচার। তাহলে আজকে তোমাদের সলিড স্টেট কেমিস্ট্রি ফার্স্ট ক্লাসে একদম বেসিক জিনিস থেকে শুরু করব। তোমাদের একটাই সাজেশন, তোমরা যখন ক্লাসগুলো করবে তোমরা অ্যাট দ্য সেম টাইম নোট ডাউন করবে। দেখো, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে যখন এই ভিডিওগুলো দেখবে না, ভিডিও লেকচারগুলো কিন্তু তখনই তোমার প্রোডাক্টিভ হবে যদি তুমি ওইটা দেখার সঙ্গে সঙ্গে নোটটা করে নাও। যদি নোট করে নাও, দেখবে এই সকল জিনিসগুলো তোমার শর্ট নোট হিসাবে কাজে লেগে যাবে। যেগুলো আমি লিখেছি এখানে অনেক জিনিসই লেখা থাকবে, কারণ তোমরা জানো যে ভিডিওকে যদি ছোট করতে হয়, লেন্থ যদি কমাতে হয়, তাহলে আমাকে জিনিসগুলো লিখে রাখতে হবে। ওই জন্যই বেসিক্যালি লিখে রাখা। না হলে কিন্তু যদি আমি ভিডিওর মাঝখানে লিখতে থাকি এত জিনিসপত্র, তাহলে অনেক বড় লেকচার হয়ে যাবে। যাই হোক, ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে লেখা থাকবে। আর যে সকল জিনিসগুলো এক্সাম রেসপেক্টে, যেরকম স্পেশালি তোমাদের কম্পিটিটিভ এক্সাম রেসপেক্টে, তোমাদের নিট রয়েছে, জেই রয়েছে, জেনপাস এক্সাম রয়েছে, ওই সকল এক্সামে এখন লাইন তুলে তুলে তোমাদের স্টেটমেন্ট, কারেক্ট অ্যান্সার, এই টাইপের কোশ্চেনগুলো দেয়, অ্যাসারশন রিজন থাকে। তো এই লাইনগুলো, এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং শুধুমাত্র যেগুলো বোর্ডে লেখা থাকবে ওইগুলো নোট করবে না, তার সঙ্গে সঙ্গে আমি কিছু জিনিস হয়তো স্পেশাল কেস ডিসকাস করব, বা পড়ানোর সময় আমি বলবো যে তোমরা এই জিনিসটাকে একটু নোট করে নাও, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তোমরা কিন্তু যখন পড়বে না, তখন যখন দেখবে, তখন ওইগুলোও কিন্তু মুখের ওই ভাষাগুলোও কিন্তু পজ করে নোট করে নেবে। তাহলেই তোমাকে দেখবে অনেক কাজে লাগবে, প্রোডাক্টিভ ওয়েতে তোমার ভিডিওটা দেখা হবে। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আলটিমেট কথা হলো এটাই যে তোমরা পড়তে পড়তে বা ভিডিও দেখতে দেখতে নোটটা বানিয়ে নেবে, অনেক কাজে লাগবে। একদম বেসিক থেকে শুরু করছি। একদম প্রথমে যেটা রয়েছে সলিড স্টেট কেমিস্ট্রি পড়তে গেলে, সেটা হচ্ছে পদার্থ, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ম্যাটার। ম্যাটার হচ্ছে বেসিক্যালি তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেলি সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাস। সলিড কখন হবে, গ্যাস কখন হবে, লিকুইড কখন হবে, সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। আর একটা হচ্ছে তাপীয় শক্তি, যাকে বলা হচ্ছে ইংরেজিতে থার্মাল এনার্জি। যখন দেখো আন্তঃআণবিক আকর্ষণ বল কথাটার মধ্যেই রয়েছে, দেখো আকর্ষণ বল, এটা কণাগুলোকে হচ্ছে কাছাকাছি আসতে ওরা হেল্প করবে। আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ মানে কি? আন্তঃআণবিক দুটো অণুর মধ্যে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স, যেটা তোমরা ক্লাস 11 পড়ে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং পড়েছিলে না, কানেক্ট করতে পারছো। আর তাপীয় শক্তি বা থার্মাল এনার্জি কি? যে একটা সাবস্টেন্স যে কণাগুলো দ্বারা গঠিত, তার মধ্যে কতটা এনার্জি রয়েছে, কতটা তাপীয় শক্তির তাপ দেওয়া হচ্ছে, তার মধ্যে সে হচ্ছে কিছুটা এনার্জি ও কালেক্ট করলো ওই তাপ থেকে, যেটাকে বলা হচ্ছে থার্মাল এনার্জি। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, যে
এই আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে কণাগুলোকে, একটা সাবস্টেন্স যে কণাগুলো দ্বারা গঠিত, কণা এক কথা আমরা কণা বলবো, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। সলিডে আমরা কণা বলতে সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়নও হতে পারে, এক কথায় আমরা বলবো কণা বা পার্টিকেল বলবো। ক্লিয়ার? এবার যখন আমরা বলবো যে আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে স্যার কণাগুলোকে ওগুলো হচ্ছে বাইন্ড করতে, কাছাকাছি আসতে, মানে ক্লোজলি প্যাকড হতে ওরা সাহায্য করে, কাছাকাছি আসতে সাহায্য করবে, এটা হচ্ছে কাছাকাছি আসতে সাহায্য করছে আকর্ষণ বলতো এটা। আর তাপীয় শক্তি হচ্ছে থার্মাল এনার্জি, ওইটা বেসিক্যালি কণাগুলোকে পরস্পর থেকে দূরে সরে যেতে সাহায্য করে। ঠিক আছে, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কঠিনের ক্ষেত্রে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স নাকি হচ্ছে থার্মাল এনার্জি, কোনটা বেশি প্রায়োরিটি পাবে? অবভিয়াসলি কঠিনের ক্ষেত্রে কণাগুলো হচ্ছে খুব ঘন সন্নিবিষ্ট থাকে, খুব কাছাকাছি প্যাকড হয়ে থাকে না, তাহলে যদি স্যার কাছাকাছি প্যাকড হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদের ক্ষেত্রে আকর্ষণ বলটা অনেক বেশি, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্সটা হচ্ছে বেশি হবে। ইন্টারমলিকুলার, এটা ইন্ট্রা নয় কিন্তু, ইন্টারমলিকুলার ফোর্স গ্রেটার দেন থার্মাল এনার্জি। ঠিক, তাহলে থার্মাল এনার্জি যেটা হচ্ছে ওদেরকে দূরে দূরে থাকতে সাহায্য করে, সেটা কিন্তু কম হবে কার ক্ষেত্রে? কঠিনের ক্ষেত্রে। কারণ হচ্ছে স্যার কঠিনের ক্ষেত্রে কণাগুলো অনেক কাছাকাছি থাকে। কখনো স্টেটমেন্ট অ্যান্সারে এরকম জিজ্ঞাসা করতে পারে যে কঠিন পদার্থ কেন কঠিন অবস্থায় থাকে, তার কারণ হচ্ছে থার্মাল এনার্জির তুলনায় ইন্টারমলিকুলার ফোর্সের মান এখানে বেশি হয়। অবভিয়াসলি গ্যাসের ক্ষেত্রে বুঝতে পেরেছো তো কোনটা বেশি প্রায়োরিটি পাবে? থার্মাল এনার্জিটা বেশি প্রায়োরিটি পাবে ইন্টারমলিকুলার ফোর্সের তুলনায়, তাই না? আর এখানে মিডিয়েটার একটা ব্যাপার থাকবে, এটা নিয়ে আমরা অত ডিসকাস করব না, আমরা মেনলি এখানে কঠিন বা সলিড নিয়ে ডিসকাস করব। তো এই সেকশানে আমরা কি, মানে আজকের এই লেকচারে আমরা কি ডিসকাস করবো বলো তো? কঠিনের কিছু বৈশিষ্ট্য ডিসকাস করব। কঠিনের এরপরে ক্লাসিফিকেশান রয়েছে, কঠিন পদার্থ কত ধরনের হয় তোমরা দেখবে, ক্রিস্টালাইন সলিড বা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, অ্যামারফাস সলিড অনিয়তাকার কঠিন পদার্থ, এবং তাদের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে ডিসকাস করব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার একটা চান্স থাকে, খুব ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো। আমি এখানে যেগুলো তুলবো ভাববে এগুলো থেকে লাইন ধরে ধরে কোশ্চেন আসতে পারে, আমি সব জিনিসগুলো সুন্দর করে ডিসকাস করে দেবো, খাতায় সুন্দর করে তুলে নেবে, কেমন? আচ্ছা, কঠিন পদার্থের কতগুলো বৈশিষ্ট্য আমরা প্রথমে দেখে নেব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা দৃঢ় প্রকৃতির হয়, ইংরেজিতে বলা হচ্ছে রিজিড এরা, এবং অসংনম্য, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইনকম্প্রেসিবল। কথাটা মোটামুটি তোমাদের আইডিয়া, মানে কথাটা শুনে টার্মের সঙ্গে মোটামুটি তোমরা পরিচিত, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, তাও আমি বলে দিচ্ছি। এরা খুব রিজিড হয়, দৃঢ় প্রকৃতির হয়, মানে তুমি এরকম মেরে এদেরকে অত সহজে কিন্তু এদের শেপটাকে পরিবর্তন করতে পারবে না, তাই না? আর অসংনম্য মানে ইনকম্প্রেসিবল, মানে কম্প্রেস করা যাবে না, ইনকম্প্রেসিবল, ঠিক আছে? আচ্ছা, নির্দিষ্ট আকার এবং আয়তনযুক্ত, এটা ক্লাস 11-এর একদম প্রথম দিন ক্লাসেও এগুলো পড়ানো হয় যে এদের নির্দিষ্ট আকার আয়তন রয়েছে। তার কারণ হচ্ছে কঠিনের কণাগুলো, কণা এক কথায় বলছি, বারবার আমি কণা বলবো কিন্তু এটা অণু, পরমাণু বা আয়ন হতে পারে, সবগুলোকে একসঙ্গে কণা বলবো। এই ক্ষেত্রে কণাগুলো হচ্ছে এক নির্দিষ্ট স্থানে থাকে, দিয়ে সেই স্থানে ওরা কম্পিত হতে থাকে, তাই এরা র্যান্ডমনেস দেখায় না, তাই এরা হচ্ছে নির্দিষ্ট আকার এবং আয়তনযুক্ত। ঠিক। আর 3 নম্বর কি বলা হচ্ছে, আকর্ষণ বল খুব বেশি। কাদের মধ্যে আকর্ষণ বল? অবভিয়াসলি স্যার কঠিন গঠনকারী যে কণাগুলোর কথা বলছেন, ওই কণাগুলোর মধ্যে আকর্ষণ বল অনেকটা বেশি হবে। ঠিক, তাহলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তারপরে হচ্ছে তাপীয় সম্প্রসারণ কম বা থার্মাল এক্সপানশন যাকে বলা হচ্ছে, কঠিনের ক্ষেত্রে কিন্তু কম হবে। তাপ প্রয়োগে এরা হচ্ছে বেশি সম্প্রসারিত হবে না, তার কারণ বুঝতে পারছো, এদের মধ্যে অনেকটা বেশি বল কাজ করে, সহজে এরা ব্রেক হবে না, এবং ব্রেক হলেও কিন্তু অতটা বেশি সম্প্রসারিত হবে না। আকর্ষণ বল হচ্ছে এর মেজর কারণ, মানে মেজর রিজন আর কি। তো এইটা হলো মোটামুটি ক্লাসিফিকেশান, মানে পদার্থের ক্লাসিফিকেশান। আমরা বেসিক্যালি এই কঠিন পদার্থ নিয়ে একটু ডিটেল ডিসকাশন করব। এর পরের স্লাইডে আমরা কি রয়েছে একটু দেখে নিই। পরের স্লাইডে রয়েছে এই কঠিন পদার্থ। আমি এক্ষুনি বলেছিলাম তোমাদের বাবু যে স্যার কঠিন পদার্থ নিয়ে আমরা একটু ডিসকাস করব, এটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ কত ধরনের? একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, আর একটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। এটা কিসের বেসিসে আমরা ভাগ করলাম বলতো? কিসের বেসিসে আমরা ক্লাসিফাই করলাম? অবভিয়াসলি স্যার কণার বিন্যাস অনুসারে। ঠিক আছে, ছোট্ট করে এখানে লিখে দিয়েছি, তোমাদের নোট করতেও সুবিধা হবে, এরকম করে শর্ট নোটগুলো বানাবে, কেমন? আচ্ছা, কেলাসাকার কঠিন যাকে ইংরেজিতে বলা হবে, ওকে,
এটা একটু ডিফারেন্ট কালার করে দিই। কেলাসাকার কঠিন পদার্থ যাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, এটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন সলিড। আর একটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ যাকে বলা হচ্ছে ইংরেজিতে অ্যামারফাস সলিড। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড আর একটা হচ্ছে অ্যামারফাস সলিড। এবার এই ক্রিস্টালাইন সলিডের তার কিছু ক্যারেক্টার রয়েছে, অ্যামারফাস সলিডের কিছু ক্যারেক্টার রয়েছে। এগুলো বেসিক্যালি আমরা ডিসকাস করলে এদের পার্থক্য হয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের ওই যে পয়েন্টগুলো ডিসকাস করবো না, এগুলো এক্সাম রেসপেক্টে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি আস্তে আস্তে করে ডিসকাস করছি। আচ্ছা, কেলাসাকার কঠিনের প্রথমে একটু ডেফিনেশান বলে দিই নাকি, যা বৈশিষ্ট্য লেখা আছে এটাই হচ্ছে তার ডেফিনেশান। কেলাসাকার কঠিন কাদের বলা হবে, যে যেখানে গঠনকারী কণাগুলো মানে যে সকল কঠিন পদার্থ, এটা তো কঠিন পদার্থের ভাগ কেলাসাকার কঠিন বা ক্রিস্টালাইন সলিড। তো যে সকল কঠিন পদার্থের যাদের হচ্ছে গলনাঙ্ক নির্দিষ্ট থাকবে, মানে নির্দিষ্ট উষ্ণতায় গলবে, এবং যেখানকার গঠনকারী কণাগুলো, কণা বলতে সেই অনুপরমাণু আয়নগুলো একটা লং রেঞ্জ অবধি সুনির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত থাকবে, একটা লং রেঞ্জ অবধি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে, দিয়ে হচ্ছে অনেক দূর অবধি ওরা বিস্তৃত থাকবে ক্লাসের মধ্যে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যেরকম বেঞ্চে তোমরা স্কুলের মধ্যে ছোটো ক্লাস হলে আলাদা ব্যাপার, একদম ধরো 100 জন বসে, তাহলে হলের মধ্যে সুন্দর একটা প্যাটার্ন মেনটেন করে বেঞ্চ এই সাইডে সব সাজানো রয়েছে, পরপর 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 করে বসেছে, একটা এরপরে সে তারপরে সে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ওরা বসেছে না? বা তোমরা এক্সাম হলে যখন বসো জেড প্যাটার্নে যখন একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ওরা বসে, লং রেঞ্জ অবধি বসছে। এইটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডের একটা বৈশিষ্ট্য, মানে খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে ওরা হচ্ছে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত থাকবে এবং এই বিন্যাসটা কিন্তু লং রেঞ্জ অবধি থাকবে। অ্যামারফাস সলিডের ঠিক তার উল্টো হবে। আসছি আস্তে আস্তে করে আসছি। তাহলে এটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডে মোটামুটি ডেফিনেশন এটা বললাম, এবং এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। ডেফিনেশানে কি যায় আসে, আমরা বৈশিষ্ট্যগুলো পড়লেই কিন্তু তার মধ্যে ডেফিনেশানগুলো থাকবে। আচ্ছা, এর এক্সাম্পলগুলো খেয়াল রাখবে, এক্সাম্পল থেকেও কখনো কোশ্চেন দিতে পারে। এক্সাম্পল হচ্ছে সকল ধাতু পারদ ছাড়া। পারদ হচ্ছে, এটা তো কঠিন নয় কিন্তু এটা একটা ধাতু, মানে পারদ হচ্ছে একটা এমন ধাতু যেটা হচ্ছে কঠিন হয়, তরল হয় না। তাহলে আমরা কঠিন নিয়ে পড়ছি, তাহলে অবভিয়াসলি পারদ এখানে বাদ যাবে। তাহলে সকল ধাতু হচ্ছে কেলাসাকার কঠিনের মধ্যে পড়ছে বা ক্রিস্টালাইন সলিডের মধ্যে পড়ছে। আমি ইংলিশ বাংলায় এরকম সাইমালটেনিয়াসলি বলতে থাকবো, দিলে দেখবে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তোমাদের কিন্তু ইংলিশগুলো হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, মানে তোমরা আস্তে আস্তে করে ওই ইংলিশে কথা বলতে শুরু করবে, ভালো লাগবে। ইংলিশ টার্মগুলো সায়েন্সের জিনিস তো, ইংলিশ টার্মগুলো দিয়ে পড়বে, ভালো লাগবে তোমাদের। আচ্ছা, তাহলে সব ধরনের ধাতু বা মেটালস, NaCl, KCl, এগুলো হচ্ছে সব কিসের উদাহরণ? এগুলো হচ্ছে সব ক্রিস্টালাইন সলিড। সুক্রোজ রয়েছে, ডায়মন্ড, হিরো, কোয়ার্টজ, এগুলো হচ্ছে সব ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিনের উদাহরণ। এবার এদের বৈশিষ্ট্যগুলো দেখবে, এখানে তুমি হেডিংয়ে এখানে লিখেও দিতে পারো যে এবার হচ্ছে এদের বৈশিষ্ট্য। ঠিক আছে, আমি বৈশিষ্ট্য হিসাবে লিখিনি, আমি মুখে বলে দিলাম তোমাদের, এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য। আচ্ছা, ফার্স্ট যে বৈশিষ্ট্য রয়েছে, নির্দিষ্ট জ্যামিতিক আকারযুক্ত। আমি তো বলেছি যে শুরুতে যে ক্রিস্টালাইন সলিডের হচ্ছে নির্দিষ্ট এরা আকারযুক্ত হবে। 2 নম্বর কি, এরা হচ্ছে কণাগুলোর শৃঙ্খলতা বহুদূর অবধি বিস্তৃত। এটাও বললাম এক্ষুনি ডেফিনেশনে, যে কণাগুলো যে প্যাটার্ন ফলো করবে না, যে শৃঙ্খলা বা রীতিনীতি মেনে যেটা ওরা বিন্যস্ত রয়েছে ক্লাসের মধ্যে কণাগুলো, সেটা একটা লং রেঞ্জ অর্ডার অবধি ওরা কিন্তু বিস্তৃত থাকবে। মানে রেঞ্জটা হচ্ছে 100 ন্যানোমিটার থেকেও বেশি, যেটা হচ্ছে যথেষ্ট বেশি। ঠিক আছে, এটা ক্লাসের ভেতরে একদম লাস্টে গিয়ে তুমি এই রেঞ্জটা দেখছো, মানে অনেকটা বেশি। ঠিক আছে, যেখানে অ্যামারফাসের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে, আস্তে আস্তে করে আসছি যখন কম্পেয়ার করব। 3 নম্বর গলনাঙ্ক নির্দিষ্ট, অর্থাৎ গলনাঙ্ক নির্দিষ্ট মানে কি? গলনাঙ্ক মানে কি? যে উষ্ণতায় একটা সলিড গলতে শুরু করে সেটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। নির্দিষ্ট উষ্ণতায় গলে মানে নির্দিষ্ট উষ্ণতা, মানে গলনাঙ্ক নির্দিষ্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় ওরা গলতে শুরু করবে, এর জন্য বলা হচ্ছে গলনাঙ্ক নির্দিষ্ট। ঠিক আছে, আচ্ছা, গলনাঙ্ক নির্দিষ্ট হওয়ার একটা রিজনও রয়েছে, তোমাদের এই রিজনটাও কখনো জিজ্ঞাসা করতে পারে, বাট না করলেও আমি রিজনটা বলে দিচ্ছি। দেখো, যখন একটা ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন পদার্থ গঠিত হয়, তার আশেপাশের যে কণাগুলো থাকে না, ওই কণাগুলোর কিন্তু সেম এনভায়রনমেন্ট থাকে। মানে এরকম ধরো কণাগুলো এরকমভাবে রয়েছে, পরপর এরকম করে ধরো কণাগুলো রয়েছে। ঠিক আছে, এবার কণাগুলোর আশেপাশে যে এনভায়রনমেন্ট সেটা যদি একই রকম হয়ে থাকে, ঠিক আছে, মন দিয়ে বুঝবে কি বলতে চাইছি,
যদি কণাগুলোর আশেপাশে ধরো এই কণাটা নিয়েছো, এর আশেপাশে যে কণাগুলো রয়েছে এদের হচ্ছে একই রকমের, মানে কণাগুলোর এনভায়রনমেন্ট হচ্ছে একই রকম, এবং এই যে বন্ধনগুলো, এই যে আশেপাশে যে বন্ধনগুলো সব হচ্ছে একই, স্ট্রেংথ একই রকম। তাই যদি হয় তাহলে দেখো যখন কোনো একটা বন্ধন ভাঙতে শুরু করবে, ধরো তুমি তাপ দিচ্ছ, কঠিনটা গলছে না গলছে না গলছে না, যখন একটা নির্দিষ্ট তাপ দিয়ে দিলে তখন হচ্ছে ও গলতে শুরু করছে, এবং ওই টেম্পারেচারে, যে টেম্পারেচারে গলছে সেই টেম্পারেচার রেখে কিন্তু সলিডটা শেষ অবধি গলবে, মানে ওই টেম্পারেচার মেনটেন থাকবে শেষ অবধি। অ্যামারফাস সলিডের ক্ষেত্রে এরকম হবে না, শুরুতে গলতে শুরু করবে আবার দেখবে গলা শেষ হবে একটা ডিফারেন্ট টেম্পারেচারে, ঠিক আছে। এটা অ্যামারফাস সলিডের ক্ষেত্রে। সলিডের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট গলনাঙ্কেও গলতে শুরু করবে এবং লাস্ট অবধি গলন শেষ হওয়া অবধি কিন্তু ওই টেম্পারেচার মেনটেন রাখবে। এবার তার কারণটা যেটা বলছিলাম যে স্যার যদি একটা নির্দিষ্ট তাপ তুমি প্রয়োগ করছো, প্রয়োগ করতে 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 এই বন্ডটা ধরো ছিল, বন্ডটা ব্রেক করতে শুরু করলো, তাহলে একটা নির্দিষ্ট ধরো 100 জুল সে হচ্ছে তাপ নিচ্ছে এই বন্ডটা ব্রেক করতে, তাহলে এই 100 জুলেই কিন্তু সব ধরনের বন্ডগুলো কিন্তু 100 জুলেই ভাঙছে, 100 জুলে সব ধরনের বন্ডই ভাঙছে 100 জুলে। তাহলে কি হবে, ওই 100 জুল পেয়ে যাওয়া মানে কিন্তু সব ধরনের বন্ড একসঙ্গে ভাঙতে শুরু করছে। ওই জন্য একসঙ্গে যদি ভেঙে যায় তাহলে সবাই হচ্ছে ভেঙে ওই লিকুইডে পরিণত হয়ে যাচ্ছে, গলতে শুরু করছে। তাহলে ওই জন্য বলা হচ্ছে যে সলিডের কিন্তু একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক রয়েছে, ঠিক আছে। মানে বেসিক্যালি এর এনভায়রনমেন্টটা চারিদিকের একই থাকার জন্য এই কেসটা হচ্ছে। ডান, ওকে। এবং গলনের লিন তাপ তোমরা জানো যে সলিড থেকে লিকুইডে পরিণত হলে যে তাপ প্রয়োগ করতে হলে উষ্ণতা স্থির রেখে যে তাপটা লাগে সেটা হচ্ছে লিন তাপ। তো গলনের লিন তাপ, তো এক্ষেত্রে গলনের লিন তাপ সেম থাকবে, রিজন একই রকম, ঠিক আছে। আর এরা তো দৃঢ় এবং অসংনম্য হবে, আগেও বলেছি সলিডের ওটা যখন আমরা বৈশিষ্ট্য পড়েছিলাম যে এরা রিজিড হবে এবং ইনকম্প্রেসেবল, কম্প্রেস করা যাবে না, যেটা গ্যাস বা লিকুইডের ক্ষেত্রে করা যায়, ঠিক আছে। আচ্ছা, অসমসারক হয়, এটা একটা খুব ইন্টারেস্টিং প্রপার্টি, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যানাইসোট্রপিক প্রপার্টি। হ্যাঁ, অসমসারক হয়ে থাকে এই কেলেসাকার কঠিনগুলো। অসমসারক ধর্মটা কি একটু পরে বলছি, লাস্ট এটা দেখে নিই। বিদারণ ধর্ম বা ক্লিভেজ প্রপার্টি দেখায় এই ক্রিস্টালাইন সলিডগুলো। ক্লিভেজ প্রপার্টি বাবু কী জিনিস? ক্লিভেজ প্রপার্টি হচ্ছে এরকম, কোনো একটা কেলেসাকার পদার্থকে নিয়ে তুমি ছুরি দিয়ে এরকম করে কাটবে, ধরো সোডিয়ামকে আস্তে আস্তে করে কাটবে বা ব্লেড দিয়ে কাটবে, দেখবে খুব সূক্ষ্মভাবে ওরা হচ্ছে একটা সুন্দর প্লেন মেনটেন করে ওরা হচ্ছে দেখবে খুব মসৃণ প্লেন বরাবর ওরা কেটে যাবে, ঠিক আছে। এবং ধারালো হবে, মানে সারফেসটা হচ্ছে খুব মসৃণ হবে এবং সুন্দর করে হচ্ছে ওদের কি তীক্ষ্ণভাবে ওরা হচ্ছে কেটে যাবে, ঠিক আছে। সারফেসটা খুব মসৃণ হবে। তো এই প্রপার্টিকে বলা হচ্ছে ক্লিভেজ প্রপার্টি বা যাকে বলা হচ্ছে বিদারণ ধর্ম, যেটা কিন্তু ক্রিস্টালাইন সলিডগুলো ওরা শো করে, ঠিক আছে। ক্লিভেজ প্রপার্টি বুঝতে হবে। সোডিয়ামকে যদি কখনো ল্যাবে এবার তোমাদের এক্সপেরিমেন্ট হলে দেখবে ছুরি দিয়ে কাটা হয়, দেখবে কেরোসিনের নিচে রাখা হয়, যখন কাটবে দেখবে উপরটা পুরো স্মুথ, হ্যাঁ, তীক্ষ্ণভাবে সুন্দরভাবে কাটা যায়, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে বিদারণ ধর্ম বা ক্লিভেজ প্রপার্টি। আচ্ছা, অসমসারক বা অ্যানাইসোট্রপিক ধর্মটা কি? কিছু ধর্ম রয়েছে, যে সকল ধর্মগুলো সেগুলো হচ্ছে ডিরেকশনাল, মানে ডিরেকশনের উপর নির্ভর করে, তুমি কোন দিক থেকে তুমি ওই প্রপার্টিটা মেজার করছো তার উপরে নির্ভর করবে ওই প্রপার্টির ভ্যালুটা, ঠিক আছে, ওই ধর্মের ভ্যালুটা। একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে, যেমন প্রতিসরাঙ্ক রয়েছে, আরও দু একটা আমি এক্সাম্পল এর পরের সেকশানে আমি বেসিক্যালি এইগুলো নিয়ে ডিসকাস করেছি, এরপরে কিন্তু স্লাইডে কিন্তু এই জিনিসটা রয়েছে। কিছু ধর্ম রয়েছে যেরকম হচ্ছে বৈদ্যুতিক রোধ, তাপীয় পরিবাহিতা, প্রতিসরাঙ্ক, তাপীয় প্রসারণ, এগুলো একটু নোট করে নেবে। এই বিদারণ ধর্মের এগুলো হচ্ছে উদাহরণ, একটু নোট করে নেবে, হ্যাঁ। তাপীয় প্রসারণ, প্রতিসরাঙ্ক, তারপরে আর কি বললাম, বৈদ্যুতিক রোধ, এই সকল প্রপার্টিগুলো কিন্তু এই অ্যানাইসোট্রপিকের একটা উদাহরণ, অ্যানাইসোট্রপিক ধর্মে। তো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই যে এই অ্যানাইসোট্রপিক প্রপার্টিটা কি। কিছু কিছু ধর্ম রয়েছে, এখানে আমি সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিয়েছি। কিছু কিছু ধর্ম রয়েছে যেগুলো হচ্ছে ডিরেকশানের উপর নির্ভর করে। যেমন এখানে অভ্রের একটা কেলাসের আমি উদাহরণ যদি নিই, অভ্রের ক্ষেত্রে, আচ্ছা এইটা তো ডিফারেন্ট উদাহরণ, অভ্রের ক্ষেত্রে আমি একটু বলে দিই। অভ্রের ক্ষেত্রে তুমি লম্বভাবে বল প্রয়োগ করবে, সে কিন্তু সহজে ভাঙবে না, কিন্তু সাইড দিয়ে তুমি অনুভূমিকভাবে বল প্রয়োগ করবে, সেই সেম অভ্রের একটা ধরো ব্লক নিয়েছো, অভ্রের একটা ব্লক নিয়েছো, এটা ধরো অভ্রের একটা ব্লক, সেটা তুমি লম্বভাবে বল প্রয়োগ করবে, সেটা হয়তো ভাঙবে না, কিন্তু
অনুভূমিকভাবে বল প্রয়োগ করবে, দেখবে সেটা খুব সহজে ভেঙে যাবে। তাহলে দেখো সেই সেম অভ্রের ব্লক, কিন্তু সেটা ডিরেকশনের উপর নির্ভর করছে, লম্বভাবে তুমি বল প্রয়োগ করছো নাকি অনুভূমিকভাবে সাইড থেকে তুমি বল প্রয়োগ করছো, তার উপরে নির্ভর করছে তার এই যে রিজিডিটিটা। তাহলে রিজিডিটিও বলতে পারি একটা কি ডিরেকশনাল প্রপার্টি, তাই না? তো এখানে তার রিজনটা আমি এই ডায়াগ্রামের মাধ্যমে আমি একটু ডিসকাস করব যে কেন এই অ্যানাইসোট্রপিক ধর্মটা শো করে ক্রিস্টালাইন সলিডগুলো। বেসিক্যালি এই যে কণাগুলো নিয়ে ওরা গঠিত না, ক্রিস্টালাইন সলিড যে সকল কণাগুলো নিয়ে গঠিত, ওই সকল কণাগুলোর বিন্যাস ওর উপরে বেসিক্যালি ডিপেন্ড করছে এই অ্যানাইসোট্রপিক প্রপার্টিটা। দেখো এক্ষেত্রে একটা সলিডের তার গঠনকারী কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট আমি এঁকেছি এই সকল এই নীল এবং এই সবুজ কণাগুলো দ্বারা ধরে নিলাম ওই সলিডটা গঠিত। তো দেখো এখানে সিডি রেখা বরাবর তুমি যদি লাইন টানো এবং তার দুপাশে যদি কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট দেখো, দেখো এখানে সবুজ 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 পরপর পরপর সবুজ 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 করে রয়েছে। এ পাশে দেখো কি রয়েছে, এ পাশে রয়েছে ব্লু করে এরকম করে রয়েছে, স্কাই ব্লু এরকম করে রয়েছে। তাহলে কণাগুলো এইভাবে সজ্জিত রয়েছে। কিন্তু যদি এইভাবে যদি দেখো যেটা অনুভূমিকভাবে লাইন টানা রয়েছে, এক্ষেত্রে দেখো কণাগুলো কিভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। এক্ষেত্রে স্যার কণাগুলো দেখো একটা কণা দেখো এইভাবে সবুজ রয়েছে, তারপরে একটা ব্লু, তারপরে আবার ব্লু সবুজ ব্লু, এই কী হলো সবুজ, এই লাইনটার দুপাশে বলছি, সবুজ তারপর ব্লু, আবার হচ্ছে ব্লু তারপর সবুজ সবুজ ব্লু ব্লু সবুজ এরকম করে রয়েছে। কিন্তু এখানে দেখো এই লাইনের দুপাশে, এপাশে পুরো সবুজ এপাশে পুরো ব্লু। তাহলে দেখে বুঝতে পারছো না যে এই রেখা বরাবর কণাগুলোর বিন্যাস যেটা, এই রেখা বরাবর কণাগুলোর বিন্যাস কিন্তু আলাদা রকম। ক্লিয়ারলি এই ছবি থেকে তো বুঝতে পারছো, তাই নয় কি? আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। আমি অনেক কষ্ট করে ডায়াগ্রামটা এঁকেছি অনেকটা সময় দিয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট কিন্তু ডিফারেন্ট, এখানে পুরো সিকোয়েন্স অনুযায়ী রয়েছে, এখানে কিন্তু একটা 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 এরকম করে রয়েছে, অ্যারেঞ্জমেন্টগুলো ডিফারেন্ট। তাহলে অ্যারেঞ্জমেন্টের যদি বাবু ডিফারেন্স থাকে তাহলে তার প্রপার্টিও ডিফারেন্স থাকবে ডিরেকশান অনুযায়ী। এই ডিরেকশানে যখন তুমি বল প্রয়োগ করবে বা কোনো একটা প্রপার্টিকে মেজার করবে, তার যে ভ্যালু দেবে, এই অনুভূমিক ডিরেকশানে যখন ওই প্রপার্টিটাকে মেজার করবে, অবভিয়াসলি তার ডিফারেন্ট প্রপার্টি দেখানোর একটা টেন্ডেন্সি থাকবে, বা ডিফারেন্ট ভ্যালু, ওই প্রপার্টি ডিফারেন্ট ভ্যালু দেখানোর টেন্ডেন্সি থাকবে। তার কারণ কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হয়েছে, ঠিক আছে? এই যে অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স রয়েছে না অনুভূমিক এবং উল্লম্ব রেখা বরাবর, এই জন্যই হচ্ছে এরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু শো করে, ডিপেন্ড আপন দ্য ডিরেকশান, দিকের উপরে নির্ভর করে এরা কিন্তু প্রপার্টি, ওই সেম প্রপার্টির ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু শো করে। এবার তোমাদের এক্ষুনি আমি বললাম যে কি কি ধর্ম রয়েছে, একটা তাপীয় রোধ, বৈদ্যুতিক রোধ, তাপীয় পরিবাহিতা, প্রতিসরাঙ্ক, এগুলো হচ্ছে এই সকল ডিরেকশনাল প্রপার্টি। ইম্পর্টেন্ট, নোট করে রাখবে, কখনো পরীক্ষা এগুলো জিজ্ঞাসা করতে পারে যে নিচের কোনটি অ্যানাইসোটপিক ধর্ম বা প্রপার্টির উদাহরণ আসতে পারে, নোট করে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, ঠিক আছে? এখানে দুটো ভিন্ন কণার কথা বলা হয়েছে, এখানে সেম টাইপের যদি কণা হয় কোনো ব্যাপার নেই। দেখো এখানে সবুজ টাইপের কণা দেওয়া রয়েছে, সেম এখানেও তুমি অনুভূমিকভাবে দেখো কণাগুলো কীভাবে বিন্যস্ত রয়েছে পরপর পরপর করে, কিন্তু এই মাঝখানে গ্যাপ 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 করে। আবার এখানে দেখো, এখানে কিন্তু আবার অন্যরকমভাবে দেখো, এরকম 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 এইভাবে দেখো, এইরকমভাবে দেখো, এখানে কিন্তু কণাগুলো অন্যরকমভাবে বিন্যস্ত রয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে আমি বলতে চাইছি যে অ্যারেঞ্জমেন্টের ডিরেকশান অনুযায়ী হচ্ছে অ্যারেঞ্জমেন্টগুলো, কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হওয়ার জন্য প্রপার্টি কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে, ঠিক আছে? বা তুমি এইরকমও ভাবতে পারো যে কণাগুলো এক্ষেত্রে এইরকম করে পরপর পরপর করে সাজানো রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে নেই, এর উপরে একটা থাকা উচিত ছিল না, এর উপরে থাকা উচিত ছিল, এই মাঝখানে গ্যাপে রয়েছে, ঠিক আছে? তো বা কণা সংখ্যা দিয়েও ভাবতে পারো, এখানে কণা সংখ্যা যেটা, এর ক্ষেত্রে কণা সংখ্যা ডিফারেন্ট, মানে এই বরাবর কণা সংখ্যা ডিফারেন্স হবে দু সাইডে, এটা দিয়েও ভাবতে পারো, ঠিক আছে? ওকে, আপাতত আমরা অ্যানাইসোটপিক ধর্মটা বুঝে নিলাম। আচ্ছা, এবার অনিয়তাকার কঠিন বা অ্যামারফাস সলিডের ক্ষেত্রে বাবু আমরা প্রপার্টিগুলো একটু দেখে নেব। দেখো প্রপার্টিগুলো সেটা যেটা হয়েছিল তার ঠিক উল্টা, দিস ইজ দ্য উল্টা, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে উদাহরণগুলো স্যার আগে দেখে নিই। অনিয়তাকার ক্ষেত্রে কী হবে, অ্যামারফাস সলিডের ডেফিনেশন কী হবে, যে সকল কঠিনের নির্দিষ্ট গলনাঙ্ক নেই, নির্দিষ্ট কি নেই, নির্দিষ্ট জ্যামিতি আকারযুক্ত হয় না, হ্যাঁ, এবং যদি কণাগুলোর যদি সুনির্দিষ্ট বিন্যাস থাকে তাহলে লং রেঞ্জ অর্ডার অবধি থাকবে না, লং রেঞ্জ অর্ডার থাকবে না, খুব কম ডিস্টেন্স অবধি ওরা অ্যারেঞ্জমেন্ট করে থাকবে, সুশৃঙ্খলভাবে থাকবে। একদম দূরের দিকে, যেরকম ক্লাসরুমে দূরের দিকে গেলে
বিশৃঙ্খলভাবে স্টুডেন্টরা বসছে, সামনের দিকে সব অ্যারেঞ্জ করে বসছে, পিছনের দিকে সব এদিক ওদিক এলোমেলোভাবে বসছে, তাহলে এটা অ্যামারফাস সলিডের হচ্ছে উদাহরণ। তাহলে এখানে উদাহরণগুলো দেখে নাও। কাঁচ অ্যামারফাস সলিডের ধর্ম। উদাহরণগুলো দেখো, কাঁচ, সাধারণ রবার, প্লাস্টিক, মোম, এগুলো হচ্ছে উদাহরণগুলো অবশ্যই কেয়ারফুলি দেখে রাখবে। একদম বেসিক থেকে এখন নিট যেইতে কোশ্চেনেও তুলে নেয় এরকম স্টেটমেন্ট কারেক্ট অ্যান্সারে। আচ্ছা, এদের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, এখানে সুশৃঙ্খল বিন্যাস থাকে না, যদি থাকে তাহলে থাকলেও বেশি দূর অবধি বিস্তৃত থাকবে না, মাত্র 1 থেকে 10 ন্যানোমিটার অবধি এরা বিস্তৃত। এখানে দেখো 100 ন্যানোমিটারের থেকে বেশি লং ডিস্টেন্স অবধি এরা হচ্ছে ওই অ্যারেঞ্জমেন্ট মেনটেন করে, এখানে কিন্তু অনেকটা কম। তাহলে এইগুলো থেকেও কোশ্চেন আসতে পারে নিটে, আরে এগুলো খেয়াল রাখবে, এগুলো থেকেও কোশ্চেন দিয়ে দিতে পারে যে রেঞ্জটা কীরকম জিজ্ঞাসা করতে পারে। গলনাঙ্ক এবং গলনের নিয়ন্ত্রণ নির্দিষ্ট নয়, এটা তো আগেও বলেছি। কিছুটা দৃঢ় এবং অসংনম্য হয়ে থাকে, তাহলে এরা কি হয়, খুব দৃঢ় হয় না ওর মতো, কিছুটা দৃঢ় এবং সংনম্য হয়ে থাকে। অসংনম্য বলেছিলাম, বাট এটা সংনম্য, ওটা হচ্ছে ইনকম্প্রেসিবল, কম্প্রেস করা যায় না। সলিডের মানে ক্রিস্টালাইন সলিডের কণাগুলো হচ্ছে সহজে বল প্রয়োগ করে ওদেরকে তুমি ওই কণাগুলোর শেপ চেঞ্জ করতে পারবে না, এক্ষেত্রে কিন্তু ওইটা পসিবল হতে পারে, সংনম্য। আচ্ছা, সেটা ছিল অসমসারক ধর্ম দেখায় বা অ্যানাইসোট্রপিক নেচার দেখায়। এরা কি দেখাবে, সমসারক ধর্ম বা আইসোট্রপিক নেচার দেখাবে, অর্থাৎ ওই ডিরেকশানের উপরে নির্ভর করবে না। কোন সকল ধর্ম, ওই যে তাপীয় রোধ, প্রতিসরঙ্গ, এই সকল যে প্রপার্টিগুলো, মানে ওই প্রপার্টিগুলো যখন মেজার করব ওই ডিরেকশানের উপরে নির্ভর করবে না, ওটা বুঝতে পেরেছো? আচ্ছা, আর এদেরকে, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এটা ভালো করে খেয়াল রাখবে, এদেরকে বলা হয় অতি শীতলীকৃত সান্দ্র তরল, বা ইংরেজিতে বলা হয় সুপার কুলড ভিসকাস লিকুইড বা ভিসকাস লিকুইড উইথ সুপার কুলড লিকুইড উইথ হাই ভিসকোসিটি। সুপার কুলড ভিসকাস লিকুইড, ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতা, ঠিক আছে, আর সুপার কুলড মানে হচ্ছে অতি শীতলীকৃত। কেন বলা হয়, তার কারণ হচ্ছে এই যে অনিয়তাকার কঠিন পদার্থগুলো, এগুলো হচ্ছে তরলের মতো অনেক সময় আচরণ করে। তোমরা বইতে উদাহরণ দেখলেও বুঝতে পারবে যে একটা উদাহরণ রয়েছে, দেখবে যে বহুদিনের যে জানালার সার্সিগুলো থাকে না, জানলার যে কাঁচগুলো থাকে, ওইগুলো হচ্ছে ঘোলাটে বর্ণ ধারণ, মানে ঘোলাটে হয়ে যায়। এটার কারণ হিসাবে বলা হয় যে, না এটা অ্যাকচুয়ালি এটার প্রসঙ্গে এটা বলা যাবে না, প্রবাহমানতা বা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থগুলোকে তরলের হিসাবে কনসিডার করা যায়। হ্যাঁ, মনে পড়েছে, এই যে অনেক দিনে তুমি দেখবে জানালাগুলোকে তুমি অবজার্ভ করে, কাঁচের জানালাগুলো দেখবে নিচের দিকটা অনেকটা মোটা হয়ে যায়, উপর দিকটা পাতলা হয়ে যায়। তার কারণ হচ্ছে কাঁচ একটা অ্যামারফাস লিকুইড, দীর্ঘদিন ধরে দেখবে ওটা রোদ পেতে পেতে কী হয়, মধ্যাকর্ষণ বলের প্রভাবে ওই যে উপরের দিকের কাঁচগুলো তার প্রবাহমানতার জন্য ওরা হচ্ছে নিচের দিকে এসে জমা হতে শুরু করে, দিলে নিচের দিকটা হচ্ছে মোটা হয়ে যায়, উপরের দিকটা পাতলা থাকে, ঠিক আছে। তো বলতে পারি যে এটা কাঁচ মানে অনিয়তাকার একটা কঠিন পদার্থ, যেটা হচ্ছে তার ফ্লুইডিটি দেখাচ্ছে, মানে তার প্রবাহমানতা দেখাচ্ছে। তাহলে আমরা এটা খেয়াল রাখবো আমরা সবসময় কি, যে অনিয়তাকার কঠিনের কিন্তু প্রবাহমানতা রয়েছে, বা এদেরকে বলা যেতে পারে যে ভিসকাস লিকুইড হিসাবে বলা যেতে পারে, সুপার কুলড ভিসকাস লিকুইডও বলা যেতে পারে, ঠিক আছে, অতি শীতলীকৃত সান্দ্র তরল, বা এদেরকে ছদ্ম কঠিন বা সিউডো সলিডও বলা যেতে পারে। এটাও খেয়াল রাখবে, সিউডো মানে ছদ্ম, সলিড মানে কঠিন, সিউডো সলিডও বলা যেতে পারে। ডান, এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কি হলো, এরপরে দেখি কি রয়েছে, এটা তো হয়ে গেল। এরপরে কয়েকটা নোট এখানে দেওয়া রয়েছে, এগুলো সম্বন্ধে অলরেডি আমি কিছু ডিসকাস করে দিয়েছি। কোনো কেলাসাকার কঠিনকে গলানোর পর দ্রুত ঠান্ডা করলে সেটি অনিয়তাকার কঠিনে পরিণত হয়। আচ্ছা, এটা একটা স্পেশাল পয়েন্ট, বলছে কোনো একটা কেলাসাকার কঠিন পদার্থ সেটাকে তাড়াতাড়ি গলিয়ে দিলে, তাহলে গলিয়ে দিলে কি হয়ে যাবে, সে সলিড আর ওই শেপটা ওই মেনটেন করবে না। এবার কি করা হবে, খুব তাড়াতাড়ি করে ওই যে গলানো অবস্থাটাকে খুব তাড়াতাড়ি করে ঠান্ডা করে দেওয়া হবে, ঠিক আছে। যদি ওই গলিত কঠিন পদার্থকে যদি দ্রুত ঠান্ডা করা হয়, তাহলে ও কি আবার সেই কেলাসাকার কঠিনে থাকবে, নাকি ওটা অনিয়তাকার কঠিনে পরিণত হয়ে যাবে? উত্তরটা হচ্ছে, যদি দ্রুত এরকম কোনো কেলাসাকার কঠিনকে গলিয়ে তাকে দ্রুত ঠান্ডা করো, তাহলে কিন্তু সেটা অনিয়তাকার কঠিনে পরিণত হয়ে যাবে, মানে সে আর
ওই ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিনে আর থাকবে না। অর্থাৎ তার যে আগের যে শেপটা ছিল, তার যে প্রপার্টি ছিল, কেলাসাকার কঠিনের যে প্রপার্টি, সেটা কিন্তু আর থাকবে না। খেয়াল থাকে যেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। যেরকম কোয়ার্টজ থেকে যখন কাঁচে রূপান্তরিত হয়, কোয়ার্টজ সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা বলা হয়, তাই না? তো বেসিক্যালি এখানে কি থাকে? এখানে থাকে SiO4 ইউনিট, সিলিকন টেট্রাঅক্সাইডের ইউনিট থাকে, সিলিকা দিয়ে আমরা রিপ্রেজেন্ট, SiO2 দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই সকল ইউনিটগুলো এরা হচ্ছে টেট্রাহেড্রালি, চতুস্থলকভাবে ওরা হচ্ছে লং ডিস্টেন্স অবধি ওরা নেটওয়ার্ক ক্লাসের মতো বিস্তৃত থাকে, ঠিক আছে? এবার অনেক অনেক দূর অবধি এরকম করে বিস্তৃত থাকে, এরকম SiO, তোমরা এগুলো পড়েছো, আগেও পড়েছো, ওই ব্লক কেমিস্ট্রিতে পড়েছো এগুলো, SiO, এরকম করে পরপর করে কানেক্ট করে থাকে না, এরকম করে চলতে থাকে, এরকম চলতে থাকবে। তো বেসিক্যালি যখন এদেরকে গলিয়ে দেবে তখন কিন্তু এরা এইভাবে এগুলো ব্রেক করে দেবে, এই সকল বন্ডগুলো ব্রেক করে দেবে, দিয়ে দ্রুত যখন ঠান্ডা করে দেবে সে কিন্তু আবার এই সকল বন্ডকে এরকমভাবে সুন্দর করে আবার ফর্ম করতে পারবে না। তাহলে যদি না ফর্ম করতে পারে তাহলে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। অর্থাৎ তখন কিন্তু কোয়ার্টজের যে কেলাসাকার রূপটা যেটা ছিল, বা যেটা হচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে ওরা হচ্ছে গঠনটা দেখিয়েছিল, সেরকম কিন্তু আর দেখাবে না। ওরা তখন একটা অনিয়তাকার কঠিন, যেটাকে কাঁচ বলছি, তারও সেম সংকেত কিন্তু SiO2ই থাকবে, কিন্তু তার এই গঠন কিন্তু সুনির্দিষ্ট বিন্যাস লং রেঞ্জ অবধি সেটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, কোয়ার্টজের এক্সাম্পলটা দিলাম। আর এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে বহু পুরাতন বাড়ির জানালার, কাঁচের জানালার সার্সিগুলো ঘোলাটে দেখায় কেন? এটা একটা মানে শর্ট কোশ্চেনের মতো আসতে পারে তোমাদের এক্সামে, এইচএসের এক্সামে। তো এটার কারণ কি? তার কারণ হচ্ছে, দেখো জানালার যে সার্সিগুলো না, জানালার যে সার্সি বলতে এই যে কাঁচগুলো যেগুলো দিয়ে তৈরি হয় জানলা, ঠিক আছে, এগুলো এটা ধরে নিলাম কাঁচের জানলা। তো দীর্ঘদিন ধরে রোদ খাচ্ছে, আবার রাত্রেবেলা ঠান্ডা হয়ে যাচ্ছে, রোদ খাচ্ছে, রাত্রেবেলা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এর ফলে কি হয়? এগুলো তো কাঁচ হচ্ছে অনিয়তাকার পদার্থ, দীর্ঘদিন এরকম হতে হতে না, ও কিছু অংশ হচ্ছে কাঁচের যে অনিয়তাকার অংশ, ঠিক আছে, কিছু অংশ হচ্ছে কেলাসে পরিণত হয়ে যায়, কেলাসিত হয়ে যায়। তাহলে কিছু অংশ যদি কেলাসিত হয়ে যায়, তাহলে কিছু অংশ যদি ওরা কেলাসিত হয়ে যায়, কিছু অংশ যদি ওই অনিয়তাকার কঠিনের কিছু অংশ যদি কেলাসিত হয়ে যায়, তাহলে ওরা হচ্ছে ওই কেলাস এবং হচ্ছে কেলাসিত পদার্থ এবং হচ্ছে অনিয়তাকার পদার্থ, ওরা পরস্পর ওইখানে জমে কি হবে? একটা ঘোলাটে বর্ণ ধারণ করবে, মানে বর্ণ নয় অ্যাকচুয়ালি, ঘোলাটে অবস্থা ধারণ করবে, ঠিক আছে? ঘোলাটে আকার ধারণ করবে আর কি, আবার আকার বলছি, ঘোলাটে হয়ে যাবে ওটা। তো এইটা হচ্ছে তার রিজন, মানে কিছু অংশ ওই অনিয়তাকার কঠিন যেটা হচ্ছে কাঁচের কিছু অংশ কেলাসিত হয়ে যাবে, ফলে ওটা ঘোলাটে হয়ে যাবে, ঠিক আছে? আর বহু কেলাসাকার পদার্থ, আচ্ছা লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে বহু কেলাসাকার পদার্থ। এটা কাদের বলা হবে? যে সকল পদার্থ মানে অধিক সংখ্যক কেলাসাকার পদার্থের সমন্বয়ে গঠিত, তাকে বলা হচ্ছে বহু কেলাসাকার পদার্থ। এবং বহু কেলাসাকার পদার্থ এই ক্রিস্টালাইট বা গ্রেইন এগুলো নিয়ে গঠিত বেসিক্যালি। তো ক্রিস্টালাইট কাদের বলা হবে বা গ্রেইন কাকে বলা হবে? গ্রেইন বা ক্রিস্টালাইট হচ্ছে এই বহু কেলাসাকার পদার্থের এক একটা মানে ক্ষুদ্রতম ইউনিট বলতে পারো আর কি। এগুলো এক একটা ছোট ছোট ক্রিস্টাল, এগুলো মিলে তৈরি হয় বহু কেলাসাকার পদার্থ। মানে এইটা হচ্ছে বড় একটা ভার্সন, এটা হচ্ছে ফেসবুকের মেন অ্যাপ, এটা হচ্ছে ফেসবুক লাইট, ঠিক আছে? মানে এগুলো অসংখ্য যুক্ত হয়ে বহু কেলাসাকার পদার্থ তৈরি করে। ক্রিস্টালাইট বা গ্রেইন হচ্ছে তাহলে এরই স্মল ইউনিট, ঠিক আছে? তো এরপরে আর কিছু রয়েছে নাকি? আচ্ছা, শেষ হয়ে গেছে এখানে। তো এই ছিল তোমাদের সলিড স্টেট কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, বন্ধুদের সঙ্গে যদি না শেয়ার করো তাহলে আমারও ইন্টারেস্ট থাকবে না যে তোমরা ক্লাস করছো না, তো আমি ভিডিও রেগুলার দেবো না, এরকম জিনিসটা হয়ে থাকে। তো তোমাদের কাছ থেকে মানে ব্যাক হিসাবে আমি এটাই চাই, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দাও যে স্যার ভালো লাগছে, বা কিছু কোশ্চেন থাকলে কমেন্ট করে দাও। এটাই আমাদের কাছে প্রাপ্য, এটাই বড় ব্যাপার। এগুলোই অ্যাকচুয়ালি মোটিভেশান দেয় আমাদের নতুন নতুন ভিডিও ছাড়তে, ঠিক আছে? তো তোমাদের ফিডব্যাকের আশায় থাকবো, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর খুব তাড়াতাড়ি আবার এর নেক্সট ভিডিও আসছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ এনকেডি অ্যান্ড সাইনিং অফ।